দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই ভোগ্যপণ্য এবং ভোগ্যপণ্যের চাহিদা এই বিষয়টি নিয়ে। সামনে রমজান মাস আসছে, সে বিষয়তে আসলে এই ভোগ্যপণ্যের চাহিদা কেমন সে বিষয়গুলো আমরা উঠিয়ে আনার চেষ্টা করব এবং এই সার্বিক বিষয়টি নিয়ে আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন জেডএম গুলাম নবী, যিনি প্রেসিডেন্ট এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আজকে আলোচনা করতে চাই এই যে ভোগ্যপণ্য যে চাহিদা রয়েছে বাংলাদেশের এবং সামনে রমজান আসতেছে, তো সব মিলে আসলে এটির এখন কি পরিস্থিতি বা এখন এলসি খোলার একটি হিড়িক চলছে, সবাই আসলে পণ্য আনার জন্য প্রস্তুতি নিচ্ছে বা অনেকে করে ফেলেছে। এই সার্বিক চিত্রটি নিয়ে আপনার কাছে আমরা আলোচনা করব। তবে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেটি একটু দেখে নিতে চাই। নিত্যপণ্যের চাহিদা মেটাতে বাড়তি তোড়জোড় ব্যবসায়ীদের। পড়েছে এলসি খোলার হিড়িক। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে 9 পণ্যের মোট 10,87,000 টনের বেশি এলসি খোলা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 1,56,000 টন বেশি। এলসি সবচেয়ে বেশি বেড়েছে খেজুরের, গত 2 মাসে 10,165 টন, যা গত বছরের চেয়ে প্রায় 250% বেশি। তবে গত 2 মাসে সবচেয়ে বেশি আমদানি হয়েছে সয়াবিন তেল ও চিনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে এখন ডলার সংকট নেই। রমজানে পণ্যের সরবরাহ ঠিক রাখতে আমদানির শর্ত শিথিল করা হয়েছে, তবে দাম নিয়ন্ত্রণে তৎপর হতে হবে সরকারকে। যদি ব্যাংকগুলোকে করা নজরে রেখে ব্যাংকগুলো যদি বাংলাদেশ ব্যাংকের পরামর্শ মোতাবেক সব আন্তর্জাতিক বাজার ঘেটে সবচেয়ে কম মূল্যে ভালো পণ্য যদি আমদানি করে, সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কিছু করার নাই। আমদানিকৃত পণ্যের সাথে তো বিভিন্ন ধরনের কর জড়িত। করের ইস্যুটা এনবিআরের ইস্যু, এবং সেটা যখন বাজারে যাবে খোঁচায়, তখন আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের যে ক্যাব আছে তারা বিষয়গুলো মনিটর করে থাকে। এদিকে রমজান ঘিরে সরকারি প্রস্তুতির কথা জানালেন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, তৎপরতা থাকবে পুরো মাস জুড়েই। রোজার আগে সেজন্য চাল, গম এগুলো আনছে, আর বাকিগুলো ক্রমাগত হচ্ছে। আর আপনারা জানেন অলরেডি এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো এটা লিবারেল রয়েছে। আমার কাছে অর্থ যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। এখন থেকে এই প্রস্তুত হবেন। রমজান পণ্যের 90 দিন বাকিতে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। এবার পণ্য দেশে এনে খালাসের পর এই অর্থ সমন্বয় করার সুযোগ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। জনাব জেডএম গুলাম নবী, আমরা প্রতিবেদনটি দেখলাম এবং সেখানে আসলে যে বিষয়টি দেখলাম যেটি আমরা বলছিলাম যে ভোগ্যপণ্য আমদানির বিষয়, বিশেষ করে রমজান মাস কেন্দ্র করে যে এলসি খোলার যে একটি প্রস্তুতি, সেটি আসলে ব্যবসায়ীরা এই মুহূর্তে নিচ্ছেন। একটু যদি বলতেন যে আসলে এই মুহূর্তে আমাদের আসলে ভোগ্যপণ্য আমদানির পরিস্থিতিটি কেমন, কি অবস্থায় রয়েছে, চাহিদা কেমন রয়েছে? ধন্যবাদ এবং সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিষয়টি হলো, সর্বপ্রথমে আমরা স্বাধীনতার 54 বছরে উদযাপন করছি। আমরা সারা পৃথিবীতে যখন কোনো উৎসব শুরু হয়, কোনো ধর্মীয় উৎসব সামনে আসে, তখন মানুষের মাঝে সমস্ত দেশেই একটা উৎসবের আমেজ তাদের মধ্যে বিরাজ করে। কারণ তারা ভাবে যে আমরা এই উৎসবে সরকার থেকে বা রাষ্ট্র থেকে ঘোষিত যে ইনসেন্টিভ বা বিক্রয়ের যে বোনাস, এটা আমরা সুবিধা ভোগ করব এবং সবার সাথে আমরা আমাদের আনন্দকে ভাগ করে নিব। কিন্তু আমরা 54 বছর ধরে একই তীরে দাঁড়িয়ে আছি। আজকে আমি যে আলোচনা এসেছি, দুঃখজনক হলো সত্য, 54 বছর এই আলোচনা প্রভাববান রয়েছে। সেই আলোচনারই অংশ হিসাবে আমি আপনাদের এখানে এসেছি। শুধু আমরা ভয় পাই, আলোচনা করি যে রমজানে মানুষকে তো ইনসেন্টিভ দিব, এটা চিন্তাই করতে পারি না। রাষ্ট্র দিবে, কে দিবে? রমজানে সবার সুখ একসাথে ভাগাভাগি করে এদেশের মানুষ রমজান বা যে কোনো উৎসব উদযাপন করবে, এই পরিস্থিতি নিয়ে আমরা আজ পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থায় সেটা পরিলক্ষিত হয় নাই। আমরা কি করি, রমজানে কি সংকট তৈরি হবে, সংকট নিয়ে আমাদের সাংবাদিক ভাইরা, বন্ধুরা বা যারা এই মিডিয়ায় যারা আছে, তারা রাত দিন কাজ করে হিমশিম খেয়ে যায়। তাদের
তাদের নৈতিক সমর্থনগুলো যোগান দিতে, যে কি করে এটাকে তুলে ধরলে জনগণের মাঝে একটা স্বস্তি হয়। এটা হলো সাংবাদিক থেকে যে দায়িত্ব পালন হয়, এই দায়িত্বটাই আজ রাষ্ট্র ব্যবস্থাটাকে অন্তত ন্যূনতম হলো বাঁচিয়ে রেখেছে। তা আমরা বিষয়টি হলো আমদানি করি, আমরা যারা ব্যবসা করি, ব্যবসার উদ্দেশ্য হচ্ছে মুনাফা, এটা পরিষ্কার। এখন আমরা এখানে ভোক্তা হলো 3 শ্রেণীর, একটা হলো নিম্নবিত্ত, একটা মধ্যবিত্ত, একটা হলো উচ্চবিত্ত। আমরা দেখব যে আমাদের পণ্যটা নিয়ে আসার কারণে কোন পণ্যটা দ্রুত তার সেলফ থেকে, দোকানের ডালি থেকে দ্রুত ফুরায় যায়, সেই দিকে চাহিদা করে আমরা আমদানি করি। আমরা তো ব্যবসা করতে এসেছি আমরা, কিন্তু সেখানে আমাদের যে দায়িত্ব ধর্ম হচ্ছে যে আমরা যাতে ন্যূনতম মুনাফার ভিত্তিতে সেটা ছেড়ে দিতে পারি। কিন্তু এরপরও নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের জন্য একটা পণ্য লাগে, সেই পণ্যটার যদি দাম চড়া হয় তাহলে আমদানিকারকেরা আমদানি করবে না। রাষ্ট্র ব্যবস্থা যত সুবিধাই দিক, এলসি যত ফ্যাসিলিটিস দিক, যদি যারা ক্রেতা, যারা ভোক্তার পকেটে যদি টাকা না থাকে, আমি সে পণ্য আনবো না। আমি দেখব যে কোন পণ্যটা ভোক্তার কেনার সক্ষমতা রয়েছে, তার ক্যাপাসিটি রয়েছে, সেখানে আমি ব্যবসাটা করব। কিন্তু আমি সেখানে মুনাফা রাষ্ট্র করব। কিন্তু এখানে যে গ্যাপটা তৈরি হয়, আমরা সেই গ্যাপ মানে রাষ্ট্রের দরকার হচ্ছে 3 শ্রেণীর ভোক্তাকে বিশ্লেষণ করা এবং তাদেরকে চিহ্নিত করা, কোন কোন ভোক্তাদের হাতে কি ধরনের পণ্য আমরা তুলে দেব। আজ বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় যে কথাগুলো বলছে যে আমরা আমদানিকারকদের জন্য সহজীকরণ করে দিয়েছি, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমদানিকারকই তো একটা রোজা বা একটা উৎসবের মূল বিষয় না। বিষয় হলো যারা এই সুবিধা ভোগ করবে তাদের দিকে তাকাতে হবে। যারা দিন মজুর খেতে খায়, যারা সারাদিন পর 500 টাকা 700 টাকাতে লেবার পায়, তারা চাউল কিনবে না, ডাউল কিনবে না, ইফতারি কিনবে না, এই 10টি পণ্য ছোলা, আপনার পেঁয়াজু, খেজুর কিনে নিয়ে তার সন্তান বা তা নিজে খাবে। সেই দিকে আমাদের ব্যবস্থাটা আমাদের কাছে আসে না। আমরা শুধু এলসি সুবিধা নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে না। এখানে কি সুবিধা দিতে পারে এই জায়গাটা, এখানে সরকারের করণীয়টা? এটা হলো এই যে মাঝে যে ভ্যাকুয়াম বা গ্যাপ তৈরি হচ্ছে, এই জায়গায় সরকারকে কাজ করতে হবে। হয় সরকার নিজে আমদানি করে তাদেরকে যোগান দিবে ভোগ্যপণ্য। সরকারের অনেক ভোগ্যপণ্য সংস্থা আছে, যেমন আপনার টিসিবির মাধ্যমে কার্ড বিতরণ করে, সেখানে তারপরে আপনার অনেকগুলো সংস্থা আছে। সরকার ইচ্ছা করলে সরকারের ডিসি অফিস, সরকারের অনেক সংশ্লিষ্ট দপ্তর রোজায় একসাথে কাজ করতে। সরকারের যে পরামর্শ মানে সরকারের যে করণীয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত জানবো। আমরা একটু গুলশানে হোটেল লেকশোরে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেখানে একটু যেতে চাই। একটা রিসার্চ করে এই 17 বছরের সত্যিকার অর্থে ইতিহাস থেকে তুলে নিয়ে আসে। আমি এখানে কোনো সংকীর্ণতায় ভুগি না যে আমার কৃতিত্ব থাকলো কি থাকলো না, কৃতিত্ব থাকলো কি থাকলো না, এটার আমার সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নেই। আমরা সবাই লড়াই করেছি এবং সে লড়াইতে করেছি গণতন্ত্রের জন্য। আমরা আমার মাঝে মাঝে মনে হয় আজকে যখন সংস্কারের কথা বলা হয় জোরে সোরে, সংস্কারের কথা আমরা কত সালে শুরু করেছিলাম যেটা কাজটা, সাইফুল ভাই আছেন এখানে, তিনি আমাকে মনে করতে পারছেন সম্ভবত 22 আমরা শুরু করেছিলাম এবং আমরা এগুলো দিনের পর দিন আলোচনা করে বিভিন্ন আপনার যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলে, অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলে, রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এগুলো আপনার তৈরি করেছিলাম। প্রথমে ছিল আমাদের বিএনপির 10 দফা, তারপরে সেটাকে বাড়িয়ে 27 দফা, তারপরে ফাইনালি সেটাকে 31 দফা, এবং সেটা আজকের যে সংস্কার বিষয়গুলো আসছে সেগুলোই তাদের মানে মূল বিষয়গুলো কিন্তু সেটাই ছিল। সেই জন্য আজকে যদি কেউ দাবি করেন যে সংস্কারটা এককভাবে ব্যক্তিগত হবে, এটা আমার মনে হয় সংকীর্ণতা ছাড়া আর কিছু হবে না, বা কোনো দলের বা কোনো ব্যক্তির। আজকে আমার মাঝে মাঝে আমি খুব আই ডোন্ট নো হোয়াই আমার একটু হতাশ লাগে যখন বাংলাদেশের চারদিকে দেখতে পাই, যখন দেখি যে আপনার একদিকে
ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি যে মবো এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি, লড়াই করি, আমরা যারা প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা, আজকে কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা এটা আমাদের দেখা উচিত। এর মধ্যে বিভক্তি সৃষ্টি করছে কিনা। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি কোন বিপ্লবী দল নয়। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করি এবং এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে, যেটা কিছুক্ষণ আগে ডক্টর মঈন খান বললেন, সেইটাই বাস্তবতা। দর্শক, রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সেখানে ছিলাম, আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আজকের আলোচনায় আছেন জেড.এম. গোলাম নবী, প্রেসিডেন্ট এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট। আপনি যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন যে এখানে আসলে এই যে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিশেষ করে ভোক্তা, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চ শ্রেণীর সমাজের, এই সব শ্রেণীর মানুষের জন্য স্বস্তির একটি জায়গা কিভাবে দেয়া যায় পণ্য ক্রয়ের ক্ষেত্রে, এই কথাগুলো আপনি বলছিলেন। সেখানে সরকারের করণীয়গুলো নিয়ে আসলে আপনার আলোচনা ছিল। সরকার যেটা, কেন্দ্রীয় ব্যাংক যেটা ঘোষণা করেছে যে এলসির পরিধিটাকে আরো একটু ব্যাপ্তিটাকে জটিল থেকে তারা একটু সহজলভ্য করে দেওয়ার চেষ্টা করেছে, ধন্যবাদ। কিন্তু এখানে আমরা কেন্দ্রীয় ব্যাংক এটা ঘোষণা দিয়েছে সবে মাত্র। আমরা যারা আমদানিকারক ছিলাম তারা আগে থেকেই এদেশের চাহিদা সম্বন্ধে আমাদের যারা ব্যবসা করি, এই খাতে যারা শ্রম দিই, যারা মেধা দিই, আমরা টিম নিয়ে কাজ করি, তারা আগের থেকেই সজাগ ছিলাম। আমরা সেভাবে আমাদের কার্যক্রম এলসি ঋণপত্র খোলা আমরা শুরু করেছি। আমাদের টিমের সদস্যরা ঋণপত্র খোলা শুরু করেছে এবং আমরা শুরু করার সময় কি পরিমাণ কোথায় কি কি মজুদ থাকতে পারে, কি পরিমাণ পণ্য রাখতে পারে, একটা জেনারেল, একটা সাধারণ আমরা একটা অ্যাসেসমেন্ট আমরা করি। সেই হিসাবে আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আমরা দিতে পারবো, আনতে পারবো, সংকটও তৈরি হবে না। কারণ আমরা জানি যে স্বাভাবিক চাহিদার তুলনায় কোন পণ্য কোন কোন সময় কি পরিমাণ চাহিদা বেড়ে যায়। যেমন খেজুর, সারা বছরে যে পরিমাণ চাহিদা লাগে তার থেকে আরও 80% পণ্য আমাদেরকে বেশি যোগান দিতে হবে। ছোলা আমাদের 63% পণ্য আমাদেরকে বেশি আনতে হবে। তেল আমাদের 24 থেকে 28% তেল আমাদের উদ্বৃত্ত রপ্তানি আমদানি করতে হবে। তো এইগুলো আমাদেরকে নৌভাব। কিন্তু আমাদের সংকট হচ্ছে যে আমরা এই পণ্যটা বাজারজাত করতে পারবো। যেমন তাজা ফলমূল আছে, তাদের অ্যাসোসিয়েশন আছে। আমরা যেমন কমোডিটি আইটেম, এসেনশিয়াল কমোডিটি আইটেমটা আমরা নিশ্চিত করে বলতে পারি যে বিষয়ে কোনো সংকট হবে না। পেঁয়াজ, আমাদের আগাম জাতের পেঁয়াজ ইতিমধ্যে রোপণ হয়ে গিয়েছে। সেখানে সাধারণ ভোক্তা এটা ন্যাচারালি এটা আল্লাহ পাকের অশেষ রহমতে তারা সহজে পেয়ে যাবে। পেঁয়াজের দাম আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আদা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কিছু কিছু তেল, যেমন সরিষার তেল, যেটা আমাদের বাংলার ঘি বলি, সেটা আমাদের হাতের নাগালে চলে আসবে। কিন্তু আসবে না যেটা খেজুর, আসবে না তাজা ফলমূল, অনেক পণ্য আমাদের কাছে আমরা নিতে পারবো না। সেমাই, তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। একটু চিনি, যেটা মানুষ ঈদের শেষের দিন বা ইফতারের সময় একটু শরবত গুলিয়ে খায়, ঈদের দিন একটু ফিরনি পায়েস রান্না করে খায়, সেটা কি আমি আমার প্রতিবেশীর সাথে একইভাবে খেতে পারবো? সেই দায়িত্বটা সরকারকে নিতে হবে, কারণ ওই জায়গাটা ভর্তুকি দিতে হবে। আমদানিকারক তো ভর্তুকি দিতে পারেন না। সে মুনাফা খুবই হয়তো মিনিমাম মুনাফা করতে পারে, অত 2%, আগে করতো 10%, এখন 1% মুনাফা করে আমরা হয়তো বাজার ব্যবস্থাটাকে সামিল করতে পারবো। কিন্তু তাদের হাতে দিতে গেলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ঢোকাতে হবে, সেই ব্যবস্থাটা রাষ্ট্রের করতে হবে। সংকটটা সেইখানে, সেটাই আমাদের আফসোস। আমরা এত জ্ঞানীগুণী লোক, এত ফুলঝুরি আমাদের কথাই ঝুরে যাই। আমরা বলার সময় যেভাবে কথা বলি, কিন্তু আদৌ কি ওই খেতে খাওয়া মাটি কাটা লোক, লেবার,
ভ্যান চালক, এটা বাসের হেল্পার, সাধারণ ভিখারি, একটা বিধবা যার কোনো আয় নেই, তাদেরকে আমরা এই রমজানে 54 বছর তাদেরকে হাতে আমরা কি দিতে পেরেছি, এবার কি পারবো? একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে চাহিদার যে জায়গাটা আমাদের আছে এখন, এবার আপনাদের মানে কি পরিমাণ বাজারের চাহিদা হতে পারে বা কি পরিমাণ এলসি হচ্ছে বা হবে বলে আশা করছেন? না, এলসিতে সংকট ইনশাল্লাহ হবে না। এখন 17-18% উদ্বৃত্ত ঋণপত্র খোলা হয়ে গিয়েছে। এটা সাধারণত 24 থেকে 28 ভাগ ঋণপত্র উদ্বৃত্ত হলেই, মানে অতিরিক্ত ঋণপত্র খোলা হলেই বাজারের একটা নিশ্চয়তা তৈরি হয়। যেমন এবার পেঁয়াজ ঋণপত্র লাগবে না, আদা লাগবে না, তেল ওই পরিমাণ লাগবে না, কেন সরিষার অগ্রিম সরিষা আমাদের হাতে চলে আসবে। এইখানে চাউলের, মোটা চাউলের মানে একটু রোজার সময় মানুষ একটু বেছে কিনে বেছে একটু চাউলটা করে, কেন দিন শেষে রোজার সময় সাধারণত একটু ভালো চাউলের দিকে মানুষের নজর, সেহরিতে ভালো খাবার চাই, দুধের ব্যাপারটা চাই। শীতকালে এমনি মানে আসছে সময় এইগুলো মানুষ চাই। আর ইফতারের সময় সে তার সন্তানদেরকে নিয়ে একটু ডালি সাজাতে চায়, একটু কমলা, একটু অ্যাপেল, একটু খেজুর, বিশেষ করে খেজুরটা না হলে তার রোজাটাই মনে হয় যেন অতৃপ্তি থেকে যায়। এগুলো শরবত না হলে সেজন্য মনে করে আমি কিছুই করতে পারলাম না। জনাব গোলাম নবী, আপনার কাছে জানতে চাই যে রমজান তো ফেব্রুয়ারি মাঝামাঝি হবে, এখনো সামনে ডিসেম্বর আছে, জানুয়ারি আছে, যদি আমরা সেই হিসাব করি প্রায় 2.5 মাস। এই 2.5 মাসে আসলে কোনো পণ্যের সংকট হবে কিনা বা আসলে কোনো পণ্যের দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা বা বাড়বে কিনা, সেক্ষেত্রে না, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হয়েছে বর্তমানে। আন্তর্জাতিক বাজার মানে ভোগ্য পণ্যের যে কমোডিটি আইটেমগুলো আমরা নিই একটু ওঠানামা করে, কিন্তু স্থিতিশীল রয়েছে, মানে ভয়াবহ আকার ধারণ করার কোনো সম্ভাবনা নাই। আর আমরাও যে ঋণপত্র খুলে দিয়েছি, আমাদের বর্তমান সেই পণ্য আসতে তো সময় লাগবে, হয়তো 1 মাস লাগে, কোথাও 45 দিন লাগে, ওটা কাছের দেশ হলে 10-15 দিন লাগে। যেমন সব দেশের দূরত্ব আমাদের সাথে এক তো না, যেমন আমরা ব্রাজিল বা আমেরিকা থেকে যে পণ্যগুলো নিয়ে আসবো সেটা সময় লাগে। আমরা যদি আমাদের কাছের দেশ মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসি, সেটা স্বল্প সময়ের মধ্যে আমাদের দেশে পৌঁছে যাবে। তো সেটি হলো, তাতে আমাদের এইখানে সংকট হওয়ার কোনো সুযোগ নাই আমার কাছে মনে হয়েছে, কারণ ব্যবসায়ীরা সজাগ আছে এবং পরিসংখ্যানও যা বলছে তাতে অসুবিধা হওয়ার কোনো কথা নাই। যদি অসাধু ব্যবসায়ীরা যদি রাষ্ট্রের কোনো দুর্বলতায় সুযোগ গ্রহণ করে, সেটা অন্য ঘটনা ঘটবে। সেটাই আপনার কাছে জানতে চাই, এই যে পণ্য নিয়ে, পণ্যের দাম নিয়ে যে সিনেমিনি খেলা হয়, বিশেষ করে এরকম উৎসব মুখর জায়গাগুলোতে, বিশেষ করে রমজান বা ঈদের সময়, এটা আসলে এখন কিভাবে এটা প্রতিরোধ করা যাবে বা এখানে আসলে সরকার কি করতে পারে? সরকারের যেটি করেছে, সরকারের প্রায় 30,000 লোক আছে এই পণ্য, কয়েকটা সংস্থা মিলে বেশি আছে, আমি একেবারে কোর করে বলছি, 30,000 লোক সরকারের আছে রাষ্ট্রের এই পণ্যের ভেজাল, পণ্যের বাজার ব্যবস্থা, বিভিন্ন সংস্থা নিয়ন্ত্রণ করার জন্য। আমার জানা মতে একটু বেশি থাকতে পারে, তা আমার তথ্য অনুযায়ী প্রায় 30,000 লোক এখানে মাঠে কাজ করার মতো আছে। এদেরকে খুব শক্ত হাতে দেশপ্রেম নিয়ে, ভালো ব্রত নিয়ে এদের সাথে মাঠে থাকতে হবে। কেননা এই সরকার যে আমদানি নীতি ঘোষণা করেছে, এটা কিন্তু শুধুমাত্র রমজানের জন্য, যাতে রমজানের সাধারণ মানুষ কষ্ট না পায়। কিন্তু ব্যবসায়ীরা এই রমজানের সুবিধাটা নেবে, কেন এই ঋণপত্রের ভিতরে তার মার্জিন সুবিধা পাবে, তার শুল্ক সুবিধা পাবে, ভ্যাট সুবিধা পাবে, তার ট্রান্সপোর্টেশন সুবিধা পাবে, মানে সাপ্লাই চেন সুবিধা সহজ পাবে, হ্যারাসমেন্ট কম হবে। কিন্তু সে তার দায়িত্ব পালন করতে হবে। এখন এই সুবিধার আওতায় সকল পণ্য আমদানি করে যদি মজুতকরণ ব্যবসায়ীর দিকে যায়, যে না পণ্যের দাম রোজার পরে তো এই সব সুযোগ সুবিধা প্রত্যাহার হয়ে যাবে, তখন তো আমার পণ্যের দাম বেড়ে যাবে, আমি বাড়তি মুনাফা নিতে পারবো, সেই জায়গাটা আমাদের চেক দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো বেশি লাগে ভোক্তাদের, বিশেষ করে খেজুর, ছোলা, ডাল বা চিনি, এই পণ্যগুলোর আসলে সরবরাহ যদি আপনি বলছেন যে কোনো সংকট হবে না বা সরবরাহটা ভালোই থাকবে সেই সময়টাতে, তাহলে দাম নিয়ে এখন যে দাম, এই দাম কি বাড়ার সম্ভাবনা আছে বা এটি নিয়ে কোনো কারসাজি করার সুযোগ থাকবে কিনা? কারণ আমরা দেখি যে বিশেষ করে ছোলা এবং চিনি আর খেজুরের দামটা, এটা নিয়ে খুব খেজুরের বিষয়টি হলো ভিন্নতর। খেজুর, খুরমার থেকে খেজুর, এই পথ অনেক ধরনের। খুরমা আছে একটি, একটু ইয়েলো কালারের, সেইটা থেকে খেজুর,
খেজুরের বিভিন্ন শ্রেণী আছে। এখন কোনো খেজুর এখন 3000-4000 টাকা কেজি আছে, কোনো খেজুর বাংলাদেশে আবার এখন 150-200 টাকাও পাওয়া যাচ্ছে। কিন্তু এইটার দাম এক এক রকম এক এক দাম হতে পারে। কিন্তু আমাদের দেশে সাধারণত যে খেজুরটা আমরা বেশি পছন্দ করি সেটা 600 থেকে 700 টাকা দরের মাঝের যে খেজুরটা আছে, সার্বিকভাবে এটা আমরা রিসিভ করি। তো এইটা যদি এই ক্ষেত্রে এটার নাম আছে, ক্লাস আছে, শ্রেণী আছে, কান্ট্রি আছে, অরিজিন আছে, সেটার দিকে যদি আমদানিটা হলো কিনা সেটা যদি সরকার বলতে পারবে, কারণ সরকারের আমদানি সংস্থা এট এ গ্লান্স তাদের কাছে সকল ডাটা থাকে, তাহলে সেটা বাড়ার সম্ভাবনা নাই। আর আরেকটি হচ্ছে যে সুগার স্থিতিশীল আছে, কারণ সুগার পলিসিটা ব্যবসায়ীরা সরকার মিলে যে পলিসি এখন সুগারে আছে সেটা বাজারটা স্থিতিশীল থাকবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে আপনি বলছেন যে এখানে দাম বাড়ার কোনো সুযোগ থাকবে না বা হবে না, কিন্তু এই দামে কিনতে পারবে না। সংকটটা হচ্ছে যে যারা ভোক্তা তারা এই মূল্যে তারা এটা পিক করতে পারবে না, সংকটটা তো ওই জায়গা। জি, আমরা আলোচনায় ফিরবো, তবে আরেকটি অনুষ্ঠানে আমরা যোগ দিতে চাই। রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইআরএফ এবং পুলিশ এক্সচেঞ্জ অব বাংলাদেশের যৌথ উদ্যোগে চলছে বাংলাদেশের সমৃদ্ধি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন শীর্ষক একটি সেমিনার। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। Total private sector power generating country, so we do play a big role, especially in our role in providing long-term financing to power sectors. So the recent 68 megawatt PCRCL project, which was a grid-tied IPP solar project, is one of many such projects that ICOL has financed in the past. In terms of the renewable energy deployment, ICOL is present in the sector for more than 2 decades now. I remember my first project being like in 2003, reaching out in the off-grid areas of the country with a single solar panel. But that program alone reached out to 5 million houses, covering 12% of the country's population back in those days when there was no grid electricity in the rural areas, and being the single largest off-grid electrification program in the world. So in terms of financing, so our journey started back there, and today, of course, many other things are being tried out in the renewable energy landscape of the country, be it rooftop solar, which are now very, very popular among the industries, to large grid-tied power, but also many of the development-oriented projects like solar irrigation pumps focusing at farmers. Also solar mini-grids focusing on the off-grid island, which will probably, in terms of priority list, the last to reach through grid electricity. What ICOL always stands for is commercialization and partnership, and the recent project that Enam Bhai mentioned, it is an ideal project about partnership, because in this particular project, while ICOL channeled $44 million through financing, arranging finance from the World Bank and the Asian Infrastructure Investment Bank, but at the same time, a local bank, Bragg Bank Limited, also put $22 million. So this is a major change that what I have seen probably just a decade back when commercial banks were not that active in financing solar projects. Now, to answer your question, Enam Bhai, that what other things that we have not yet explored in the financing area? I think, although the question is quite straightforward, unfortunately the answer is equally complex, because I have to probably go a little deeper regarding while answering this question. Because the type of financing that we need to finance different types of renewables are actually quite wide. And which sources we tap, it depends on what type of projects are we financing. If we talk about large grid-tied solar projects, the type of দর্শক, আমরা এতক্ষণ ছিলাম রাজধানীর গুলশানে ইআরএফ এবং পুলিশ এক্সচেঞ্জ অব বাংলাদেশের একটি যৌথ উদ্যোগে জ্বালানি বিষয়ক একটি সেমিনারে। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। জনাব গোলাপ নবী, আমরা আলোচনা আরও অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, তবে সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই। দর্শক, সময় হলো আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার একটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবার আমরা আলোচনা ছিলাম যে বিষয়টি নিয়ে, যে ভোগ্যপণ্য আমদানি পরিস্থিতি। আমাদের সাথে উপস্থিত আছেন যেটা গোলাম নবী,
প্রেসিডেন্ট এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আপনার সাথে আমরা আলোচনা ছিলাম এবং একটি প্রশ্ন রাখতে চাই যে এই যে সরকার সম্প্রতি যে সার্কুলারটা দিয়েছে রমজানকে কেন্দ্র করে এলসি করার জন্য, এখানে আসলে আপনারা সুবিধা পাচ্ছেন কিনা? জি, ধন্যবাদ। গতানুগতিকভাবে সরকার এই সার্কুলার রমজানের উপলক্ষে রাষ্ট্র ব্যবস্থা সবসময় দিয়ে থাকে। এই সরকারও তার ব্যতিক্রম না। এই সরকারও এই সুবিধাটা রাষ্ট্রের সাথে জনতার সাথে এটা জারি করেছে, ধন্যবাদ। কিন্তু এখন এমন একটি সময় জারি করেছে যখন অনেকগুলো ব্যাংক একসাথে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিবর্তন, সরকার ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে অনেকগুলো ব্যাংক একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য চলমান কিছু ব্যাংক এই বাজারে তারা ব্যবসায়ীদের সাথে কাজ করছে, কিন্তু তারা অত্যন্ত সংকুচিত মনোভাব নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে। এই সতর্কতার সাথে কাজ করতে যাওয়ার ফলে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত যে বর্ণনা, সেটার সুবিধা আমরা ওই রকম পাচ্ছি না, মানে সত্যিকার অর্থে। কারণ তারা যেভাবে আমাদের ডকুমেন্টসগুলো মানে চাহিদা মেটাতে গেলে কিছুটা সহজ করতে হয় ডকুমেন্টেশনে বিভিন্ন তথ্যের, কিন্তু তথ্যের উপরে এলসি যারা ওপেন করবে, ঋণপত্র যারা খুলবে, তারা 100-তে 100, সেখানে তারা সম্পূর্ণরূপে সেখান থেকে এক চুল তাদেরকে সরানো যাচ্ছে না। যেমন বিগত দিনে রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকে তারা ডিফল্টার হয়ে গিয়েছে, তাদেরকে এখন তারা ব্যবসায় ফিরে এসেছে, অনেকে আবার ব্যবসা ছেড়ে অনেক দূরে সরে গিয়েছে। এই যে একটা টালমাটালের ভিতরে আবার নতুন করে যারা ব্যবসাতে হাত দেবে, তাদের প্রতি যদি ব্যাংক একটু সদাই না হয়, একটু ছাড় না দেয় ডকুমেন্টেশনে, সে তো আর তার ঋণপত্র খুলতে পারবে না। বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়ে। জি গোলাম নবী, আমরা একটু আমাদের হাতে আরো একটু অন্য প্রসঙ্গের নিউজ আছে, সেটা একটু দেখে আসতে চাই। নিয়ম নীতির বেড়াজালে ভালো কোম্পানিগুলো শেয়ার বাজারে আসতে চায় না, তাই শেয়ার বাজারে ভালো কোম্পানি আনতে সংস্কার করতে হবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে, এমন মন্তব্য করেছেন ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম। বুধবার সকালে নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাল্টিপারপাস হলে বিসিকের অ্যাপিও রুলস 2025 শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। ব্যাংকিং খাতে অনিশ্চয়তা, অ্যাপিও মার্কেট ডেভেলপার না হওয়া সহ ঘন ঘন নিয়ম পরিবর্তন না করার দাবি জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানি। এছাড়া 5 বছরে শ্রীলঙ্কা বা ভারতের মতো শেয়ার বাজার নিয়ে যাবার আশা করেন যারা, ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মমিনুল ইসলাম এপিও রুলসের কারণে গেল 2 দশকে ভালো কোম্পানি শেয়ার বাজারে আসেনি বলে অভিযোগ করেন ডিএসসি চেয়ারম্যান। 2 দশকে ভালো কোম্পানি খুব কম বাজারে এসেছে, তাদেরকে আগ্রহী করা ক্যাপিটাল মার্কেটে লিস্টিং এর জন্য, দ্যাট শুড বি দ্য ফার্স্ট এজেন্ডা। আমি আশা করব যে আমাদের বক্তারা এই জায়গাটা মাথায় রেখে কথা বলবেন। আপনার কথা কি শুনতে পাচ্ছেন? দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আজকের শেয়ার বাজারের অবস্থাটি দেখে নিতে চাই। আজকের বাজারের চিত্রটি আমরা যদি দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে ডিএসএক্স ইন্ডেক্স যেটি, সেটি 32 পয়েন্ট বেড়েছে। এই মুহূর্তের অবস্থান হচ্ছে 4879 পয়েন্টে আছে ডিএসএক্স ইন্ডেক্স যেটি, সেটি এবং ডিএসএক্স ইন্ডেক্স সরিয়া ভিত্তিক যেটি, সেটি 6 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1024 পয়েন্টে। তবে ডিএস30 ইন্ডেক্স যেটি, সেটি 3 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1886 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 278 কোটি টাকা। 275টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 49টি কোম্পানির শেয়ারের দর কমেছে এবং অপরিবর্তিত আছে 51টি কোম্পানির শেয়ারের দর। আমরা শেয়ার বাজারে একটু আপডেট জেনে নিলাম। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এখনও মূল্যস্ফীতি কিন্তু উচ্চ মাত্রায় রয়েছে, এখনও 8.5 প্রায়। সেই জায়গাটাতে যদিও 10-এর উপরে ছিল, 2 অঙ্কে ছিল, এখন 1 অঙ্কের ঘরে এসেছে। এমন বাস্তবতা আসলে আমরা যে সামনে রমজান বা এখন যে সময়গুলো সামনে রয়েছে, সেখানে আসলে মানুষকে এই অল্প মূল্য বা ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যগুলো থাকবে কিনা বা রাখতে পারবে কিনা সরকার, কি মনে করেন আপনি? সরকারের জায়গাটা সরকার বিবেচনায় রেখেছে, কিন্তু সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ এসেছে, নির্বাচন। সরকার নির্বাচনমুখী হয়ে গিয়েছে, সরকারের সমস্ত মাঠ প্রশাসনকে নির্বাচনের দিকে
তাদেরকে চোখ দিতে হচ্ছে। যে কারণে এই মাঠে যে পরিমাণ চোখ থাকা দরকার ছিল, যে পরিমাণ জনশক্তি জনবল থাকা দরকার ছিল, সেই পরিমাণ জনবল যদি থাকে তাহলে এই মূল্যস্ফীতির যে প্রভাবটা নাও পড়তে পারে। আর যদি নির্বাচনের দিকে সরকারের বেশি ঝুঁকে পড়তে হয় তাহলে এখানে কেউ না কেউ তো সুযোগ নেবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের মধ্যে বা হচ্ছে যে রাজনৈতিক এখন তো কিছুটা অস্থিরতা আছে, এই ক্ষেত্রে আপনারা কোনো শঙ্কার মধ্যে আছেন কিনা? না, এখানে ব্যবসায়ীরা একটু বর্তমান প্রেক্ষাপটে তারা একটু বেশ একটু সোজা হতে চাচ্ছে। জানে যে নির্বাচনে কারা আসবে, এ তো আর ব্যবসায়ীরা জানে না, কিন্তু সে জানতে চাচ্ছে যে আমার নিয়ে যাতে কোনো তর্ক বা তর্কিত কোনো জায়গায় পৌঁছাতে না হয়, এর জন্য সে একটু নিউট্রালি চলার মনোভাব পোষণ করছে। কারণ তার আগামী দিনে সরকারের সাথে কাজ করতে হবে। এখন যদি কোনো ক্ষেত্রে তাকে বদনাম ঘাড়ে নিতে হয় তো ওই সরকারের সাথে তার কাজ করার সুযোগ থাকবে না। এই জন্য এই চক্র বা সিন্ডিকেট এটা গড়ে ওঠার সম্ভাবনা একেবারেই কম। আচ্ছা, আমাদের হাতে কয়েকটি পত্রিকার শিরোনাম আছে, আমরা একটু সেই শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আজকের কয়েকটি পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম আমরা শিরোনামগুলো একটু দেখতে চাই। পত্রিকার শেয়ারবিজ তারা একটি শিরোনাম করেছে যে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। আমরা যে পুঁজিবাজারের কথা বলছিলাম একটু আগে, এবং ডিএসসির চেয়ারম্যানও কথা বলছিলেন যে আসলে মানসম্মত বিনিয়োগের ক্ষেত্রে আসলে ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসতে হবে এবং সেখানে সংস্কারের কথা তিনি বলেছেন। সেই জায়গাটাতে এটি আসলে একটি ইতিবাচক নিউজ আমরা বলতে পারি যে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। এরপরে বাংলা ট্রিবিউন একটি রিপোর্ট করেছে নিউ মর্নিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। এটি আমরা জানি যে বন্দর যে ব্যবস্থাপনা সেটি নিয়ে সরকার বেশ কিছুদিন কাজ করছে এবং ইতিমধ্যে তিনটি টার্মিনাল বিদেশিদের মাধ্যমে অপারেটিং করার জন্য একটি চুক্তি স্বাক্ষর হবে ডিসেম্বরে, এমন একটি উদ্যোগ রয়েছে সরকারের। এরপরে শিরোনামটি দেখতে চাই আমরা। এরপরে শিরোনামটি করেছে এখানে এই শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি যে বাজেটের ভারসাম্য এখনও ঝুঁকিতে রয়েছে। এটি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে যে বাজেটটি করা হয়েছে, এই প্রতিবেদনটি আমাদের সময় পত্রিকাতে আজকে এসেছে। আমরা সেই রিপোর্টটিতে দেখলাম যে বাজেটের ভারসাম্য কিভাবে ঝুঁকিতে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা রিপোর্টটি পাবলিশ করেছে। আমরা দেখছি যে ফিনান্সিয়াল এক্সপ্রেস বাংলা ভার্সনে তারা বলছে যে যুক্তরাষ্ট্রের ৬,০০০ পণ্যে 15% শুল্ক সুবিধা পেতে বাংলাদেশের নতুন বাণিজ্য উদ্যোগ, এটি নিয়ে ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্টটি করেছে। আমরা আসলে এই বিষয়গুলো ধরে একটু আলোচনায় আসতে চাই যে আসলে এই যে ব্যবসায়ীদের জন্য নানান ধরনের উদ্যোগ সরকার নিয়েছে, যদিও আপনাদের পক্ষ থেকে নানান ধরনের অভিযোগও আছে যে আসলে নানান ধরনের প্রতিবন্ধকতা এখনও আছে, রাজনৈতিক অনিশ্চয়তা অস্থিরতার কারণে আপনারা বিনিয়োগ করছেন না বা বিনিয়োগে আস্থা রাখতে পারছেন না। এই জায়গাটাতে যদি একটু বলতেন যে আসলে সরকার এক্ষেত্রে কী করতে পারে ব্যবসায়ীদের জন্য? সরকার গত মাস পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বা সঠিক হাতে এটা পরিচালনা করছিল, কিন্তু হঠাৎ মানুষ মিছিল মিটিং আলোচনা ডিসকাশনের নামে সরকারের উপর চাপ সৃষ্টি করেছে কেন্দ্রীয় ব্যাংকের উপর। যেমন আমাদের বিলাসী পণ্য আমদানি করাটা আমাদের জন্য ছিল একেবারে প্রভিডেন্ট বন্ধ, অথবা শতভাগ মার্জিন দিয়ে করতে হতো। এটা নিরুৎসাহিত করার একটা পদক্ষেপ সরকার নিয়েছিল জনস্বার্থে, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে কেন্দ্রীয় ব্যাংক সেখান থেকে রাজনৈতিক চাপেই হোক আর যে কোনো কারণেই হোক সেখান সরে এসেছে। এই সরে আসার ফলে যারা অতি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর চাপ পড়তে পারে। দুই নম্বর হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক শক্ত কথা বলতে হবে। কেন্দ্রীয় ব্যাংক শুধু একটা ঘোষণা বা মুখপাত্রের কথাই যথেষ্ট না। কেন্দ্রীয় ব্যাংক তার মনিটরিং সেলে টিভি নিউজ হতে হবে, পেপার পত্রিকায় নিউজ হতে হবে, কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকশন প্ল্যানগুলো মাঠে ময়দানে মানুষ দেখে। আমদানির বিষয়গুলো নিয়ে আপনার কাছে আরও কিছু প্রশ্ন আমাদের আছে, তবে সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরবে কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো স্বর্ণ রূপার দাম। স্বর্ণ রূপার দামে আমরা একটু দেখে নিতে চাই আজকের বাজারের চিত্র। আমরা দেখতে পাচ্ছি যে স্বর্ণ 22 ক্যারেটের স্বর্ণ সেটি প্রতি ভরির আজকের বাজারে রয়েছে 2,06,908 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,97,495 টাকায়। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,69,291 টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,40,761 টাকা।
রূপার দাম দেখতে চাই, রূপার দামে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের রূপা যেটি সেটি আজকের বাজারে রয়েছে 4246 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 4047 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 3476 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আছে 2601 টাকা। আমরা আবার আলোচনায় ফিরতে চাই যে বিষয়টি নিয়ে জনাব গোলাম নবী আপনার সাথে আলোচনা ছিলাম, যে আসলে ভোগ্যপণ্যর আমদানি পরিস্থিতি এবং বাজারের চাহিদা এবং মানুষের প্রত্যাশা এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। জানতে চাই যে আসলে এই যে আমদানির ক্ষেত্রে নানান জটিলতায় পড়তে হয় বন্দরে, সেখানে আসলে বন্দর ব্যবস্থাপনা নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা, বা সেখানে আসলে এই মুহূর্তের অবস্থাটা কি, সেটি আপনাদের জন্য কতটা মানে সহজ বা আপনাদের জন্য সহায়ক? বন্দরে আমাদের একটা সয়ে গিয়েছে, বন্দর ব্যবস্থাপনা জটিল, এটাকে আমাদেরকে ম্যানেজ করে চলতে হয়। এখানে সরকার কোনো পদক্ষেপ নিলে সেখানে মিটিং মিছিল শুরু হয়ে যায়, এটা আমাদের টেকনিক্যালি এটা আমাদের হ্যান্ডেলিং করে এটাকে আমাদেরকে চলতে হয়, এটা একেবারেই সত্য। এখন নির্বাচিত সরকার আসার পর একটা শক্ত পদক্ষেপ যদি নেয়, যেটা আনরেস্ট যারা তৈরি করে, বন্দর ব্যবস্থাপনা যারা ব্যাহত করে, তাদের বিরুদ্ধে মানে পদক্ষেপ গ্রহণ করা এবং ব্যবসায়ীদেরকে সহজ রাস্তায় ঢুকে দেওয়া, এটা একটা পরিকল্পনা দরকার। সরকার তো যে এটা আধুনিকায়ন বা হচ্ছে আরো সহজতর করার জন্য বিদেশি অপারেটরদেরকে নিয়ে আসা হচ্ছে। আমাদের কাছে অনেক আধুনিক মেশিন আমাদের হাতে আছে, অনেক টুলস আছে, আমরা প্রপার এটাকে রাষ্ট্র এখন পর্যন্ত পুরাপুরি ব্যবহার করতে পারিনি, আমরা ওই সুবিধাটা এখনো নিতে পারিনি। তবে মোটামুটি এখন চলনসই, বিশেষ করে কমোডিটি আইটেম ইম্পোর্টের সাথে বন্দরের সহযোগিতা আছে, কাস্টমস বন্দর সবারই সহযোগিতা থাকে। সেক্ষেত্রে এগুলো বিদেশি অপারেটরের হাতে গেলে কি আপনাদের জন্য আরো ভালো হবে কি? বিদেশি আমরা সাধুবাদ জানাচ্ছি, কেন বিদেশি অপারেটর থাকা দরকার, কেন আমাদের একটা কম্পিটিশন থাকতে হবে, প্রতিযোগিতা থাকতে হবে। আমরা যে মানের সেবা দিই সেই মানটা অন্যরা দিতে পারে কিনা, আমরা এর থেকে বেটার দিতে পারে, এটা তো রাষ্ট্র, এটা প্রতিযোগিতা থাকা তো দোষণীয় না। আমাদের দেশের ছেলেরা এসে যাচ্ছে না, জাতিসংঘে যুদ্ধে কাজ করে না, তারা শান্তি সেনায় হিসাবে তারা যোগদান করছে, তারা ভূমিকা রাখছে, তারা শিখে আসছে। এটা তো একটা পৃথিবীতে একটা দেশ। তো আপনি আরেকটি বিষয় আপনার কাছ থেকে লাস্ট প্রশ্ন জানতে চাই, যে এই যে পণ্য আনা এবং সেক্ষেত্রে আসলে কাস্টমসের যে সহযোগিতা বা এনবিআর এর যে সহযোগিতাগুলো আপনাদের প্রয়োজন, সেগুলো আপনারা পাচ্ছেন কিনা, যদি এই বিষয়ে একটু সংক্ষেপে বলেন। এনবিআর এর যদি এখন যে বর্তমান তো সংকট কমোডিটি আইটেমে নাই, কেননা এখানে শুল্কের অনেক সহজ করা হয়েছে এবং ভ্যাট সহজকরণ করা হয়েছে। সে বর্তমান প্রেক্ষাপটে এনবিআর এর উপরে কোনো বড় রকমের কোনো ঝামেলা নাই, কিন্তু স্বাভাবিকভাবে এনবিআর এর কিছু ঝামেলা তো রয়েই গিয়েছে। কেন পণ্যের যে আপনার ট্যারিফ কমিশনের যে জনবল এবং ট্যারিফ কমিশন যে কাজ করে, কখনো কখনো এটা পণ্যের কোয়ালিটির উপরে, পণ্যের মানের উপরে তারা মানে একটু এদিক ওদিক হয়ে পড়ে, তখন আমাদের পণ্য খালাস করা অত্যন্ত জটিল এবং কষ্টসাধ্য হয়ে পড়ে। অনেক ধন্যবাদ জনাব জেডাম গোলাম নবী আপনাকে আজকে আমাদের আলোচনায় আসার জন্য। ধন্যবাদ। দর্শক, এর সাথে আলোচনা শেষ করছি, একই সাথে শেষ করতে চাই আজকের আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।